মহান মুক্তিযুদ্ধের 52তম বিজয় দিবস উপলক্ষে এনটিভির বিশেষ অনুষ্ঠান মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান জাবেদ। আপনারা জানেন যে প্রতিটি অর্জনের পিছনেই থাকে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বাক্ষর বহন করেন কিছু গর্বিত মানুষ, যেই সূর্য সন্তানদের নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোরশেদ খান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেন। বীর মুক্তিযোদ্ধা হেলাল মোরশেদ খান সিরাজগঞ্জ সদর উপজেলায় 1948 সালের 27শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা গোলাম আরব আলী খান, মা আফরোজা খানম। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। যুদ্ধ শুরুর আভাস পেয়ে 1971 সালের 22শে মার্চ পাকিস্তান থেকে দেশে ফিরে আসেন। 25শে মার্চের পর সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 3 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল মোরশেদ খান। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেন এই বীর মুক্তিযোদ্ধা। অবসরের পর মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাংলার এই সূর্য সন্তান। আজকের এই অনুষ্ঠানে আমরা এমনই একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো, যিনি মুক্তিযুদ্ধকালীন 3 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন, জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোরশেদ খান বীর বিক্রম। আমরা এখন কথা বলছি তার সাথে। জনাব হেলাল মোরশেদ খান বীর বিক্রম, আপনি মুক্তিযুদ্ধকালীন সময়ে 3 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন। সেই সময় আপনি নিয়মিত সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন। সেই অবস্থায় কিভাবে এই মুক্তিযুদ্ধে আপনি জড়িত হলেন, সেই পটভূমিটা যদি আমাদেরকে জানান। ধন্যবাদ এনটিভিকে আজকের এই অর্ধ শতাব্দী শেষে এই বিজয়ের মাসে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধে আমার সাথীরা যারা আমার সেক্টরে, সাব সেক্টরে এবং সাধারণ মুক্তিযোদ্ধারা যারা আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। স্মরণ করছি সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহীনতার সেই মানুষদের জন্য, যারা আজকে আমরা এই অর্ধ শতাব্দী পর আবার আয়োজন করেছি মুক্তিযুদ্ধের বিষয়ে স্মৃতিচারণ করার জন্য। আমাকে এখানে ডাকার জন্য, দুটো কথা বলার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলার জন্য আমি এনটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে আছি রমনা পার্কে। সেই দিনটির কথা আজকে মনে পড়ছে যে আমি সেই সময় 24 বছরের একজন তরুণ ছিলাম। আমি ঢাকা শহরে প্রবেশ করলাম, আর ঠিক এখান থেকে এই যে আধা কিলোমিটার দূরে এখানে এসে 16ই ডিসেম্বরের রাত্রে আমরা ঢাকা স্টেডিয়ামে ছিলাম। পরের দিন এসে এখানেই আমার 2য় বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের নিয়মিত বাহিনীর একটি ঘাঁটি স্থাপন করে এখান থেকে বাংলাদেশের সেনাবাহিনীর এবং মুক্তিযুদ্ধ সেনাবাহিনীর জয়যাত্রা শুরু হয়। এই সেই জায়গাটি আজকে আমি আবেগ আপ্লুত যে 50 বছর পর এখানে দাঁড়িয়ে আবার কথা বলার সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। 1970 সালের যে নির্বাচনটি হয়েছিল তখন আমি পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা ছিলাম। সেই কর্মকর্তা হিসাবে আমি নির্বাচনটি খুব ঘনিষ্ঠভাবে আমি দেখেছিলাম, কারণ আমরা নির্বাচনের নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত ছিলাম। নির্বাচন সম্বন্ধে একটি বিশাল অভিজ্ঞতা সৃষ্টি হলো। আমি বুঝলাম আমরা বাঙালির যে সদস্য ছিলাম পাকিস্তান বাহিনীতে এবং বাঙালি জাতি হিসাবেও যে বঞ্চনার শিকারটি আমরা হয়ে আসছিলাম বেশ কিছু স্বাধীনতার পর থেকেই, সেই বঞ্চনা থেকে আমরা এবার মুক্তি পাব বঙ্গবন্ধুর নেতৃত্বে। 1 মার্চে যখন ঘটনাটি ঘটল যে আমাদের যে নির্বাচিত এই বঙ্গবন্ধুর মাধ্যমে যে সংসদটি বসার কথা ছিল সেটি যখন বন্ধ করে দেওয়া হলো, পাকিস্তানে বলুচিস্তানের সেই যুদ্ধক্ষেত্রের মতো ট্রেনিং ক্ষমতা মাঠে বসেও আমি বুঝতে পারলাম, আমার সঙ্গে আরেকজন বাঙালি অফিসার ছিলেন লেফটেন্যান্ট বাইজিদ, আমরা বুঝতে পারলাম যে আর দেশ এক থাকতে পারবে না। আমরা অনেক কষ্টে, আমার পাকিস্তান থেকে ফেরার কথা ছিল 27শে মার্চ 1971, বাট আমি বিষয়টি বুঝতে পেরে অনুধাবন করে আমি 22শে মার্চ 71-এ অনেক কষ্ট করে পিআই একটা টিকিট নিয়ে আমি শেষ পাকিস্তান ত্যাগ করে আমি বাংলাদেশে এসে ল্যান্ড করি এবং আমি মুক্তিযুদ্ধে চলে যাই 23শে মার্চ। বঙ্গবন্ধুর পতাকাটি যিনি উড়াচ্ছিলেন 23শে মার্চে, আমি সেটিও দেখেছিলাম। ক্যান্টনমেন্ট যাওয়ার পথে 19শে মার্চে
আমাদেরকে যখন নিরস্ত্র করতে গিয়েছিল পাকিস্তান বাহিনী, আমাদের কমান্ডার, ব্রিগেড কমান্ডার পাঞ্জাবি ছিলেন, অবাঙালি, আমরা ওনাকে প্রতিহত করেছিলাম। সেই থেকে আমার পল্টন যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে, অপেক্ষা করছিল শুধু বঙ্গবন্ধুর ডাকটির যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যুদ্ধের তৈরি উনি করে ফেলেছেন, স্বাধীনতার ডাক দিয়ে ফেলেছেন, যুদ্ধে যেতে হবে এই সময়টি উনি নির্ধারণ করবেন এবং উনি করে দিলেন 26শে মার্চের রাত্রে। আমি তখন পৌঁছে গেছি 23শে মার্চ আমার পল্টনে। সেখান থেকে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়লাম মুক্তিযুদ্ধে। আমি একজন গর্বিত, আমার জীবনে অনেক কিছু পেয়েছি। সাবসেক্টর কমান্ডার ছিলাম, সেনাবাহিনীতে আমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি, আমি অনেক কিছু করেছি, আমি 2বার মুক্তিযুদ্ধে আহত হয়েছি, আমি বীর বিক্রম খেতাবপ্রাপ্ত হয়েছি। কিন্তু আমার সবচেয়ে বড় যে পাওয়াটি সেটি হলো সেই দিন আমি একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসাবে না বা লেফটেন্যান্ট হিসাবে না, আমি মুক্তিযোদ্ধা হিসাবে জয়েন করেছিলাম অন্যান্য মুক্তিযোদ্ধাদের মতোই এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। সেটি আমার সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি। আমরা স্যার সেই গল্পগুলিতে আবার আসবো। আপনার আহত হওয়ার গল্পগুলি নিশ্চয়ই অনেক স্মৃতি আপনার আছে, যেগুলি আপনার চোখের সামনে জল করে ওঠে, আমরা সেখানেও যাব। আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যেহেতু একটা সাব সেক্টর কমান্ডার ছিলেন, আপনার অধীনে অনেক মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে আপনি কিভাবে একত্রিত করেছিলেন, সংঘবদ্ধ করেছিলেন বা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন? যুদ্ধের সময় যে সেক্টর কমান্ডাররা ছিলেন তারা ছিলেন হলো বঙ্গবন্ধুর ছিলেন সর্বাধিনায়ক, তারপরে ছিলেন ওসমানী সাহেব, তারপরে সেক্টর কমান্ডাররা ছিলেন হলো সাংগঠনিক নেতা। এই তাদের আন্ডারে সাব সেক্টর কমান্ডাররা ছিল সাংগঠনিক নেতৃবৃন্দ। এই সাংগঠনিক নেতৃবৃন্দের সঙ্গে আমার আন্ডারে যেমন ছিল একটি নিয়মিত যুদ্ধের বাহিনী, এটাকে ডেল্টা কোম্পানি বলে, 2য় বেঙ্গল রেজিমেন্টের। এটির মধ্যে হেভি মেশিন গান, মর্টার টর্টার নিয়ে একটি বিশাল একটি সংগঠন। এটি হলো যুদ্ধের, সরাসরি যুদ্ধের যে সংগঠন। এটি ছাড়াও সাব সেক্টর কমান্ডার হিসাবে আমার সঙ্গে ছিল প্রায় 3000-এর মতো মুক্তিযোদ্ধারা, সদ্য যারা ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের একটি অঞ্চল, তারপরে সাজিবাজার এলাকা এবং এই অঞ্চল থেকে যারা তরুণ বাহিনী, যারা যুদ্ধ করার জন্য ভারত বর্ডার সীমান্ত পারি হয়ে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপরে আমার কাছে আসে, তাদেরকে নিয়ে আমি সংগঠন করতাম। গেরিলা যুদ্ধটি কিভাবে করতে হবে তাদেরকে ফাইনাল প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সমন্বয় করা, তাদের অস্ত্র, গোলা বারুদ এবং এটিকে ব্যবহারের চূড়ান্ত রূপ দেওয়া, তাদেরকে কোথায় যেয়ে বসে কার সঙ্গে কন্ট্যাক্ট করলে তারা ওখানে সেফ থাকতে পারবে। মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার ভেতরে 40 মাইল ভেতরে বাংলাদেশের, এই যে কোন ব্রিজটি উড়াবে, কবে উড়াবে, কোন পাকিস্তান বাহিনীর খবর তারা নেবে, এই যে বিশাল কার্যক্রম, তরুণ মুক্তিযোদ্ধারা দারুণভাবে অনুপ্রাণিত থাকতো। এবং তাদের যত যুদ্ধেই গিয়েছি আমি, ধরেন সেক্টর কমান্ডার হিসাবে, সাব সেক্টর কমান্ডার হিসাবে এবং ডেল্টা কোম্পানির অধিনায়ক হিসাবে আমি ধরেন ছোট বড় প্রায় 10টি অপারেশনে অংশ নিয়েছি 9 মাসে, অ্যাভারেজে প্রায় 1 মাসে একটি। ছোট বড় প্রতিরক্ষা, বিশাল বড় বড় প্রতিরক্ষা, আক্রমণ, রেইড, অ্যাম্বুশ, এবং এর প্রতিটি ক্ষেত্রে নিয়মিত কয়েকটি প্রতিরক্ষা এবং আক্রমণ ছাড়া আর যে 6-7টি রেইড, অ্যাম্বুশ এবং অন্যান্য পাকিস্তান বাহিনীর ধ্বংসের কার্যক্রম, এই মুক্তিযোদ্ধারাই ছিল আমাদের একমাত্র পথ। কারণ তারা রাস্তাঘাট চিনত, তারা জানতো কার সঙ্গে কোথায় যেতে হবে, তারা আমাদের খাদ্যের ব্যবস্থা করত। এবং এই যে সাংগঠনিক কাজগুলো, তাদের খাবার দেওয়া, আমার ক্যাম্পে থাকা অবস্থায় ভেতরে যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, এই কাজগুলো আমরা করতাম। এবং তখন বুঝতাম যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি সাবসেক্টরে, প্রতিটি তরুণ মানুষ, এই মুক্তিযোদ্ধারা আপনাদের মতো, তখন তাদের বয়স ছিল, এখন অবশ্য তারা আমার চেয়েও বৃদ্ধ মনে হয়, তো তারা যে কি উদ্দীপনাময় ছিল, সেই সাংগঠনিক বিষয়টি আমার দায়িত্ব ছিল, আমার এবং আমার মতো আমার বন্ধু যারা ছিল। আমরা স্যার আরেকটা জিনিস জানি, স্যার আপনি সিরাজগঞ্জের সন্তান, কিন্তু আপনার যুদ্ধকালীন সময়টা যেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন সেটা ছিল ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের কিছু অংশ। তো সেই জায়গায় স্যার অনেকগুলি আপনার যুদ্ধ পরিচালনা করেছেন, নিশ্চয়ই কিছু কিছু বিষয় যুদ্ধ কিছু ব্যতিক্রম ছিল এবং যেটা আজও আপনাকে স্মৃতিকাতর করে এবং মনে পড়ে এবং আপনি আহত হয়েছিলেন, সেই কয়েকটি ঘটনা যদি দর্শকদেরকে জানান। আমার প্রথম যে যুদ্ধটি আহত হই সেটি ছিল একটি নিয়মিত যুদ্ধ। সেটি ছিল ভৈরব যে সেতুটি আছে মেঘনা নদীর উপরে, সেই সেতুর উপরে আমরা প্রতিরক্ষায় ছিলাম। আমি তৎকালীন ক্যাপ্টেন নাসিম, পরবর্তীতে সেনাপ্রধান, আমরা দুজন একটি প্রতিরক্ষা অবস্থানে ছিলাম। পাকিস্তানের যে বাহিনীটি, যেটি ঢাকার ব্রিগেড,
তারা তাদের দায়িত্ব ছিল অপারেশন সার্চলাইট শেষ হওয়ার পরে ঢাকা থেকে বাইরে যেয়ে সিলেটের সঙ্গে যোগাযোগ করতে। আর সিলেটে তখন ছিল 31 পাঞ্জাব রেজিমেন্ট, তারা যুদ্ধ করছিল আমাদেরই আরেকটি কোম্পানি, চার্লি কোম্পানি, তৎকালীন ক্যাপ্টেন আজিজ সাহেবের সাথে। তাদেরকে ওখানে ধরে রাখছিল, আমরা ঢাকাকে ধরে রাখছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল এই যে 150 কিলোমিটার জায়গা, ভৈরব নদী থেকে সুরমা নদী, আমরা যতদিন পারি ধরে রাখবো, পাকিস্তান বাহিনীকে আসতে দেব না। বঙ্গবন্ধু বলেছিলেন যুদ্ধ চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত, আমরা এই ধারণা নিয়ে করছিলাম। ওই যুদ্ধে একটি পাকিস্তান বাহিনী তখন লিঙ্ক আপ অপারেশন বলি আমরা, সুরমা থেকে আসবে এদিকে, মেঘনা থেকে ওরা আসবে, তারপরে লিঙ্ক আপ করবে, এলাকা দখল করবে। এটির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, 2য় বেঙ্গল রেজিমেন্ট, 2টি কোম্পানি, একটি ভৈরবে একটি সুরমা নদীতে। এই যুদ্ধ শুরু হয়েছিল 13 এবং 14 এপ্রিল। ওই যুদ্ধটিতে আমি এবং জেনারেল নাসিম, তৎকালীন ক্যাপ্টেন নাসিম আমার কমান্ডার ছিলেন, আমরা দুজনেই আহত হয়েছিলাম। সেই যুদ্ধের আহত সেই এয়ারক্রাফটের যে স্প্লিন্টার বুলেটটি অবশ্য এখনও আমার এই বাঁ হাতে প্রথিত আছে, এটি আর অপারেশন করে বের করতে হয় নাই, এখনও রয়ে গেছে। সেই যুদ্ধে নাসিম সাহেব আহত হয়েছিলেন। কিন্তু আমরা পাকিস্তান বাহিনীর প্রায় প্রায় 100 সৈন্যবাহিনীকে ধ্বংস করতে পেরেছিলাম এবং একটি সময় তাদের পরিব্যাপ্তির কারণে আমাদেরকে পিছনে হটে যেতে হয়েছিল। সেটি ছিল প্রথম যুদ্ধ। এটি অনেক কাহিনী আছে। আরেকটি বলতে পারি শেষের দিকের যুদ্ধ, সেটি বলা যায় একটি দারুণ একটা উদ্দীপনামূলক একটি অ্যাম্বুশ, যেটিতে হরসপুর, মুকুন্দপুর, তেলিয়াপাড়া একটি রেলওয়ে লাইন, যেটি আমরা ধরে রেখেছিলাম। এই এলাকায় একটি সেনাবাহিনীর যে ঘাঁটিগুলো ছিল, এগুলোকে রসদ সরবরাহ করতো ট্রেন দিয়ে। তো ট্রেনে করতে যেহেতু তারা ভয় পেত যে ট্রেনে আমরা মাইন পাততে পারি বা ওদেরকে ধ্বংস করতে পারি, ওরা কী করতো, ওই ট্রেনের সামনে বালুর বস্তা দেওয়া কিছু মালগাড়ি রাখতো ইঞ্জিনের সামনে, যাতে কোনো মাইন লাগালে ওটা উড়ে যায়, ওটাই নষ্ট হয় কিন্তু কাজটি চলতে থাকে, দুই পাশেই লাগানো থাকতো। তা আমরা চিন্তা করলাম, আমি একদিন বসে চিন্তা করলাম আমার কিছু সৈন্যদেরকে নিয়ে, যে এই বালুর বস্তাকে আমরা না করে আমরা ট্রেনটিকে উড়াবো কীভাবে। বুদ্ধি টুদ্ধি করলাম, কিছু মুক্তিবাহিনীকে সঙ্গে নিয়ে ওদেরকে জায়গাগুলো ঠিক করে নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটি কন্ট্রোল ডেটোনেশনের মাধ্যমে ওই বালুর বস্তাওয়ালা গাড়িটি চলে যাওয়ার পরে মেইন ইঞ্জিনটি যখন আসবে এবং যখন ওই ট্রেনটা আসবে যেখানে সৈন্যরা বসে থাকে খাবার টাবার নিয়ে পৌঁছে দিচ্ছে লাইন, সেইটাকে উড়াতে হয়। তখন আমরা কন্ট্রোল ডেটোনেশন মানে হলো ওই এক্সপ্লোসিভগুলো ওই ট্রেনের নিচে লাগিয়ে রাখা এবং আশেপাশে ছোট মাইন যাতে পড়ে যেয়ে ওরা আঘাতপ্রাপ্ত হয়, আর বড় বড় মাইন এবং এক্সপ্লোসিভ লাগিয়ে তারগুলো লুকিয়ে দূরে নিয়ে যেয়ে একটা প্লাঞ্জার ডেটোনেশন বলে, ওইটা প্রায় 400 গজ দূর থেকে করা যায়। তো আমাদের কাছে ওই প্লাঞ্জার ছিল না। তখন আমরা ভাবলাম যে তাহলে কি করতে হবে। তখন আমরা বুদ্ধি বের করলাম যে না, ঠিক আছে, এটা না হলো তাহলে আমরা 100 গজের মধ্যে থেকেই আমরা নিজস্ব বুদ্ধি উদ্ভাবন করে আমরা 10টি ব্যাটারিকে একটি বাঁশের মধ্যে লাগিয়ে নেগেটিভ পজিটিভটা এক করে একটি 2 তার 2 দিকে দিয়ে 100 গজের মধ্যে 100 গজের বেশি এরা থাকা দূরে যাবে না, 100 গজের মধ্যে থেকেই আমরা এটা উড়ানোর ব্যবস্থা করলাম এবং সেটি 13ই সেপ্টেম্বর 1971 সাল ওইটি আমরা করেছিলাম। প্রায় 30 থেকে 40 জন সেনাবাহিনীর ওদের পাকিস্তানি, আমরা তো অ্যাম্বুশও করেছিলাম, অস্ত্রও ছিল, ধ্বংস হয়েছিল। ওই ট্রেনটি যেহেতু আমরা কন্ট্রোল করতে পেরেছিলাম, ওই ট্রেনটি পুরাটা পড়ে গিয়েছিল এবং আমাদের মাইনে পড়ে তাদের মৃত্যু হয়েছিল, আমাদের গুলিতে তো হয়েছিলই। আপনি কয়েকটি যুদ্ধ পরিচালনা করেছেন, সেখানে আপনার কয়েকজন সহকর্মীও নিহত হয়েছেন, তো সেই সময়টিতে আপনি কিভাবে ট্যাকেল দিয়েছেন? যে যুদ্ধটি চলছিল এটি হলো সেই ভৈরব আশুগঞ্জের যুদ্ধটি। সকাল থেকে পাকিস্তান বাহিনী তাদের এয়ারক্রাফট দিয়ে, বিমান দিয়ে আমাদের উপরে হামলা করে চলেছে, তাদের ট্যাঙ্ক বাহিনী আমাদের পিছন দিয়ে নামিয়ে দিয়েছে, কমান্ডো বাহিনী আমাদের পেছনে হেলিকপ্টারে করে নামিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল সকাল 6টার সময়। সেখান থেকে আমি চলে এসেছি, যুদ্ধটি চলমান রয়েছে, আমরা ওদেরকে হত্যা করছি ভৈরব ব্রিজে আমাদের মেশিন গান দিয়ে। আর আরেকটি মেশিন গান পিছনে ছিল, কিন্তু সেটি যেহেতু কমান্ডো পিছনে নেমেছে, আমি সেই মেশিন গানের সেই লান্স নায়েক আব্দুল হাই মেশিন গান কমান্ডার, তার সঙ্গে আরেকজন তার সহযোগী মেশিন গানটি বয়ে গুলি নিয়ে আমি একটি নতুন জায়গায় স্থাপন করেছিলাম। আমরা এটা সামরিক ভাষায় অল্টারনেটিভ পজিশন বলি। আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করছি ওই বাহিনীটিকে ধরে রাখতে। ওই বাহিনীটি যদি আমাদের পেছনে চলে আসে একটু দূর দিয়ে, প্রায় 800 গজ দূর দিয়ে, তাহলে আমাদের সামনে যে অবস্থানটি সেটি ধ্বংস হয়ে যাবে, তারা অবরুদ্ধ হয়ে যাবে। আমার কাজ এইটি। যুদ্ধে এইভাবে ঘটনাচক্র চলতে থাকে, জীবন বাজিয়ে রেখে এটা করতে হয়। শুরু হয়ে গেল যুদ্ধটি, চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা তাদেরকে আটকে রাখতে পেরেছিলাম।
কিন্তু তারাও তো কমান্ডো বাহিনী, তারা একটি জায়গা দিয়ে তারা আমাদের প্রায় 800 গজ দূর দিয়ে ঘুরে চলে আসছিল। আমি হাইকে ফায়ার অর্ডারের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে ওকে ওই এলাকাটি দখল করে রাখার চেষ্টা করছিলাম ফায়ারের গুলি দিয়ে। এটি যখনও চলছিল, একটি দল কমান্ডো বাহিনী, তারা অনেক আমরা হত্যা করেছি, কিন্তু তবুও তারা দমিত না হয়ে একটি অংশ সামনে আমাদের ঠিক অপোজিটে প্রায় 200 গজ দূরে একটি লাল বিল্ডিং ছিল, সেখানে সেটা ঢুকে পড়লো। আমি দেখছি, হাই দেখছে না, আমি দেখছি, আমি বুঝতে পারছি ডেঞ্জারটি এসে গেছে। তখন আমি হাইকে বললাম ঠিক ওইখান থেকে ফায়ারটি বন্ধ করে মেশিন গানটি ঘুরিয়ে এই শত্রুর দিকে তাক করে মারতে। এটি ও করার জন্য যখন মেশিন গানটি ঘুরাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই বিল্ডিং থেকে দুইটি লঞ্চার, রকেট লঞ্চার, যেগুলো প্রায় 83 মিলিমিটার চড়া হয়, সেটি 2টি রকেট লঞ্চারের রকেট ভেসে আসলো। ওদের ব্যাক ব্লাস্ট শুনতে পেলাম, বুঝলাম ওরা আমাদেরকে আঘাত এনেছে। আমি মনে হলো যেন ভেসে আসছে রকেট দুটি মৃত্যুদূতের মতো, ঠিক এসে আঘাত করলো ঠিক হাইয়ের মেশিন গানটিতে। একটি লাগলো যে পেছনে ওয়ালে, সেটি ওয়ালটিকে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দিল চারদিকে, প্রায় ঢেকে ফেললো আমাদের এলাকাটা। আর আরেকটি আঘাত করলো সরাসরি ওর ট্রেঞ্চে, ওর বডিতে এবং মেশিন গানটিতে। মেশিন গানটি চূর্ণ হয়ে গেল, ওর দেহর অবশেষের কিছু রইল না, প্রায় ধুলায় এবং এলাকায় ওই চূর্ণ বিচূর্ণ ইটে ঢেকে গেল। ওর পাশে যে সৈনিকটি ছিল, সে কোনো রকমের রোল করে চলে আসলো আমার দিকে। আমি 3 গজ দূরে দাঁড়িয়ে চৌবাচ্চার পেছনে। ওরা আমাকে আঘাত করলে একই ঘটনা ঘটতো, কিন্তু ওরা যেহেতু মেশিন গানটিকে আঘাত করেছে, সেই জন্য আমি বেঁচে গেলাম, ওই সৈনিকটি বেঁচে গেল, আমরা চলে আসলাম, ও ওখানে ধ্বংস হয়ে গেল। এটি ছিল একটি প্রক্রিয়ার একটি অংশ যুদ্ধের। এখন কি করা হবে? আমরা তো যুদ্ধ চালিয়ে যাচ্ছি, অন্য সৈনিকরা তো জানে না, আমার কমান্ডার ক্যাপ্টেন নাসিম উনিও জানেন না। এখন একটি নিশ্চিত আমরা ঘেরাওয়ার মধ্যে একটু অবরুদ্ধ অবস্থায় পড়ব। আমি ওখান থেকে হাইকে রেখে ওকে নিয়ে আমি চলে গেলাম এই 25 গজ দূরে কমান্ড পোস্টে, যেখানে তখন উনি বাকি যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করছেন। আমি ওনাকে যেয়ে বললাম এই ঘটনাটি। ঠিক এই মুহূর্তে আমাদের পিছন থেকে খবর আসলো যে প্রায় 4টি ট্যাঙ্ক সাজোয়া বাহিনী, ওরা আমাদের থেকে মায়ের লালপুরে নেমে আমাদের পেছন দিকে প্রায় রওনা দিয়ে দিয়েছে। ওখানে যে মেশিন গানটি ওদেরকে আটকানোর জন্য ছিল, সেটিকে তো আমি নিয়ে এসেছি এখানে পেছনে কমান্ডো আটকাতে। আমরা আবার খোলা পড়ে গেলাম। এই অবস্থায় ওরা যদি চলে এসে আমাদের পেছনের তালশহর রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়, যেহেতু আমরা রেলওয়ে স্টেশনের উপরেই ভৈরব নদী যুদ্ধ করছি, তাহলে আমরা অবরুদ্ধ হয়ে যাব, যা অবশিষ্ট আমাদের আছে তাও আমাদের ধ্বংস হয়ে যাবে। তখন সেক্টর কমান্ডার উনি হুকুম দিলেন যে তোমরা আস্তে আস্তে পেছনে চলে আসো। হাইয়ের দেহটি পড়ে রইল, মেশিন গানটি চূর্ণ বিচূর্ণ পড়ে রইল। এছাড়া আরেকটি মুক্তিযোদ্ধা ছেলে ছিল রফিক নাম, সেও ওখানে মৃত্যুবরণ করলো। এছাড়া আমাদের আরও মৃত্যুবরণ করেছিল, কিন্তু এটি আমার চোখের সামনে, আমার নিজের সঙ্গে যেটি হয়েছিল করে আমরা পিছনে ধীরে ধীরে চলে গেলাম। এটি ছিল জীবনের একটি বড় ধরনের একটি অনুভূতি, যে মুক্তিযুদ্ধের জন্য আমরা এসেছি, মুক্তিযুদ্ধ করছি, পাকিস্তান বাহিনীকে ধ্বংস করছি, কিন্তু নিজেরাও সে ভয়ে, অকুত ভয় নিয়ে কোনো দ্বিধা না করে তাদের সঙ্গে যুদ্ধ করছি দেশ স্বাধীন করার জন্য। 2টি লাশ আপনার চোখের সামনে পড়ে থাকলো, তারপরও স্যার যুদ্ধ চালিয়ে গেলেন, সেই মনোবলটা স্যার কীভাবে চাঙ্গা রেখেছেন? শুধু তাই নয়, তার কিছুক্ষণ পরে আমিও আঘাতপ্রাপ্ত হই, যে আঘাতে ওই প্লেনই আমাকে আবার আঘাত করে, আমি এবং জেনারেল নাসিমকে একসাথে, এবং আমরা দুজনেই আঘাতপ্রাপ্ত হয়ে যাই। এবং ওই অবস্থাতে আমাদের পিছন থেকে অর্ডারটি এসেছিল, যেহেতু আমরা দুজনে আঘাতপ্রাপ্ত, 9 জন সৈনিক মৃত্যু হয়ে গেছে, প্রায় 25 জন রক্তাক্ত অবস্থায় ওই হেডকোয়ার্টারে আমরা ডাক্তার সাহেব ব্যান্ডেজ করছে, তখন অর্ডার এসেছিল পিছনে চলে যাওয়ার জন্য। সেই ঘটনাটি তার কিছুক্ষণ, এই আধা ঘন্টা পরে এই ঘটনাটি ঘটেছিল, এবং তারপরে আমরা ধীরে ধীরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে যাই এবং সেখানে যে দ্বিতীয় অবস্থানে আমরা নেই। স্যার 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 16 ডিসেম্বর আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি, কিন্তু আপনি 25শে মার্চ থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তো মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে আপনি কোথায় ছিলেন, সেই সময়টার অবস্থান যদি আমাদেরকে একটু জানান। 9 মাসের যুদ্ধ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় যে পাওনাটি হলো, বা সবচেয়ে আনন্দের বিষয়টি হলো যে আমি যুদ্ধের প্রথম থেকে শুরু করেছিলাম। সবচেয়ে বড় যে প্রথম যুদ্ধটি হয় আশুগঞ্জ ভৈরবে, সেটিতে অংশ নিয়েছিলাম। আর তারপরে সবচেয়ে বড় যে শেষ যুদ্ধটি হয় আখাউড়া যুদ্ধ, সেটিতেও আমি অংশ নিয়েছিলাম, একটি নিয়মিত কোম্পানি কমান্ডার হিসাবে সম্মুখ যুদ্ধে। আর সেক্টর কমান্ডার বা সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব তো আগেই বলেছি। 3রা ডিসেম্বর থেকে শুরু হয় সম্মুখ যুদ্ধ, অগ্রাভিযানের যুদ্ধ। কিন্তু আসলে যুদ্ধটি আরও কয়েকদিন আগে শুরু হয়েছে, যেটিতে আমরা আখাউড়া দখলের চেষ্টা করেছিলাম। 21 দিন যুদ্ধ চলার পর আখাউড়ার সবচেয়ে বড় এলাকাটি
আমাদের মিত্র বাহিনীর দুইটি ব্যাটালিয়ন এবং 2য় বেঙ্গল রেজিমেন্ট এবং 11 বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনী, এই 4টি মিলে আমরা আখাউড়াটি দখল করতে সমর্থ হই 5 তারিখ সকালে। সেটি ছিল হলো সম্মুখের যুদ্ধ, অগ্রাভিযান যুদ্ধ যেটা বলে আর কি। তখন নিয়মিত বাহিনী এগিয়ে চলছে ঢাকা শহর দখল করার জন্য। জীবনের সবচেয়ে বড় পাওনা বোধহয় এটি একটি মানুষের, যে মানুষটি ঢাকা থেকে পিছনে হটে চলে গিয়েছিল যুদ্ধের জন্য, সেই মানুষটি তার সঙ্গীদেরকে নিয়ে, তার সৈন্যবাহিনী নিয়ে, তার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আবার একইভাবে পিছু ধাওয়া করে পাকিস্তান বাহিনীকে পরাস্ত করতে করতে মাইলের পর মাইল আবার সেই ঢাকা শহরের দিকে চলে আসছে। এটি ছিল জীবনের সবচেয়ে বড় পাওনা। 10 দিন লেগেছিল আখাউড়া থেকে ডেমরা ঢাকার উপকূলে পৌঁছাতে। এটি ছিল আমার অগ্রাভিযানের অংশ। এটি এসে আমরা 13 ডিসেম্বর ঢাকায় ডেমরাতে আমি প্রতিরক্ষা স্থাপন করি। সামনে শীতলক্ষা নদী, নদীর ওই পারে বালুচরের পরে পাকিস্তান বাহিনী, ফ্রন্টিয়ার ফোর্সের 2টি কোম্পানি স্ট্রেংথ, আমরা প্রায় 300 সৈন্যবাহিনী লেফটেন্যান্ট কর্নেল খিলজি সাহেবের অধীনে প্রতিরক্ষায় অবস্থান। মুখোমুখি নিয়মিত বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর 2য় বেঙ্গল রেজিমেন্ট, আমার কোম্পানিটির সম্মুখে, পাশে আরও কয়েকটি, বাঁয়ে আমাদের একটি ট্যাঙ্ক রেজিমেন্টের একটি অংশ, আর গোলন্দাজ বাহিনী আর মিত্র বাহিনীর একটি অংশ। আমরা এখন মুখোমুখি 13ই ডিসেম্বর। আমরা ভাবছি যে এটি হবে শেষ যুদ্ধ এবং এটি করতে হবে ভয়াবহ আকারে, কারণ এটি হবে শহরের যুদ্ধ। আমরা কিন্তু তখন জানতাম না, আমি জানতাম না যে 16 তারিখে সারেন্ডার হবে, আমরা বিজয় হবে। আমি ভাবছি ঢাকা শহরটিকে দখল করতে হলে আমার যুদ্ধবিদ্যায় বলছে 1 মাস লাগবে, মৃত্যু হবে অসংখ্য, কারণ শহরের যুদ্ধে 1:3 হলো নর্মাল যুদ্ধে, 1:7 হলো শহরের যুদ্ধ। মৃত্যু ধ্বংস অনেক বেশি হয়, ক্ষতিও বেশি হয়। এইটি ভাবছিলাম, যুদ্ধ শেষ হবে এটা ভাবিনি, জয় করব এটি ভাবছিলাম। হঠাৎ 16 তারিখে সকালে আমরা যখন তৈরি হচ্ছিলাম নদী ক্রস করব রাত্রে এবং যুদ্ধ ঝাঁপিয়ে পড়ব, সেইটি সারেন্ডার হয়ে গেল বড় বাহিনীতে এবং আমাদেরকে বলা হলো এগিয়ে যাও সামনে। আমরা এগিয়ে গেলাম বিকালের দিকে। সামনে যে সৈন্যবাহিনী ছিল তারা আর গোলাগুলি করছিল না, তাদেরকে নিয়ে হেঁটে হেঁটে আমরা ঢাকার দিকে হচ্ছিলাম। ডান দিকে আমার রেজিমেন্ট, 2য় বেঙ্গল রেজিমেন্ট, মেজর মইনুল হোসেন চৌধুরী কমান্ডিং অফিসার, আমি কোম্পানি কমান্ডার সিনিয়র মোস্ট। আমরা ডান দিকে তাদেরকে অবরুদ্ধ করে, আর বাদিকে 10 বিহার রেজিমেন্ট আমাদের মিত্র বাহিনী, তাদেরকে অবরুদ্ধ করে আমরা তাদেরকে অস্ত্রসহ কিন্তু নিরস্ত্রের মতো অবস্থায় প্রায় 400-500 সৈনিককে আমরা অবরুদ্ধ করে ধীরে ধীরে ঢাকার শহরের দিকে রওনা হলাম। ততক্ষণে সূর্য ডুবে যাচ্ছে। আমরা তাদেরকে একটা দূরত্বে নিয়ে তাদেরকে ক্যান্টনমেন্টের দিকে পাঠিয়ে দিলাম। আমি আমাদের যে রেজিমেন্ট সকলে মিলে আমরা ঢাকা স্টেডিয়াম, তৎকালীন ঢাকা স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা এসে ঘাঁটি স্থাপন করলাম রাত্রের জন্য। শুরু হলো বিজয়ের রাত। চারদিকে শুধু ফায়ারিংয়ের আওয়াজ, মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করছে, জিপে গাড়িতে করে সারা শহর শুধু বন্দুকের আওয়াজ এবং আনন্দের আওয়াজ চলছে। আমরা বসে বসে দেখলাম যে মৃত্যু থেকে শেষ পর্যন্ত বেঁচে এই ঢাকার মধ্য জায়গাটিতে এসে অবস্থান করলাম। সেখান থেকে 3 দিন পরে এই যে উদ্যানটি দাঁড়িয়ে আছি তার সামনে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এসে বাংলাদেশ সেনাবাহিনীর সেই 2য় বেঙ্গল রেজিমেন্ট গৌরব ভরে অবস্থান স্থাপন করলো, যতক্ষণ পর্যন্ত না ভারতীয় মিত্রবাহিনী চলে যায় বাংলাদেশ থেকে। মুক্তিযুদ্ধের সময় যে প্রত্যাশাটা ছিল, যে চাওয়া পাওয়া ছিল, যার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এখন এসে আপনি কি বলবেন? তা কতটুকু বাস্তবায়ন হয়েছে বা আপনার কোনো আক্ষেপ আছে কিনা? আমি তো আগেই বলেছি যে মুক্তিযুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লাম, তখন ঝাঁপিয়ে পড়ার তখন যে অনুপ্রেরণাটা ছিল সেটি ছিল একটি অনুপ্রেরণা। সেটি হলো আমরা বাঙালি জাতি, আমরা বঞ্চিত হচ্ছি। আমরা ব্রিটিশ শাসন আমলেও বঞ্চিত ছিলাম, আমরা পরবর্তীতে পাকিস্তান শাসন আমলেও বঞ্চিত ছিলাম। একজন মানুষ আমাদেরকে এগিয়ে নিচ্ছেন এবং সেই বঞ্চনার ভাবটির থেকে মুক্তি পাওয়ার জন্য যুদ্ধটি ছিল। কিভাবে সেটি হবে, সেই জিনিসগুলো কি হবে, সেগুলি বঙ্গবন্ধু বলেও দিয়েছিলেন এবং সেটি ছিল যে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক দেশ হব, আমরা একটি নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ হব, আমরা আমাদের সুষম বন্টন হবে আমাদের সম্পদের এবং অর্থের সমাজতন্ত্রের মাধ্যমে, এবং আমরা বাঙালি জাতিকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবো। এটি ছিল একটি
তাত্ত্বিক বিষয়ের মতো অনুভূতি, যেটি বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে এই ধরনের হবে, এবং উনি নাই, কিন্তু ওনার সেই কথাগুলো নিয়ে আমরা যুদ্ধ করছি। যারা এই প্রজন্ম, তাদের প্রতি আমাদের একটি কথা হলো যে আমরা যাই পেয়েছি, যাই পাই নাই, সেটি এখন শেষ। আমরা চাইব যে তখন যেটা চেয়েছিলাম সেটি যেন সম্পূর্ণ হয় আপনাদের মাধ্যমে, নতুন প্রজন্মের মাধ্যমে, পর প্রজন্মের মাধ্যমে আমরা যেন বেঁচে থাকতে পারি। এটি হলো আমাদের চাওয়ার সবচেয়ে বড় চাওয়া। সেই জন্য আমাদের দরকার মুক্তিযুদ্ধের যে সপক্ষের যে মানুষগুলো, তাদের, মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযোদ্ধাদের সপক্ষের সন্তান, মুক্তিযুদ্ধের যে চেতনাধারী মানুষ, তারা যেন দেশটিকে ধরে রাখতে পারে, একত্রিত থাকতে পারে, এবং আমাদেরকে ওই চেতনা, যেটি যুদ্ধে গিয়েছিলাম, রক্ত দিতে চেয়েছিলাম, সেটিকে যেন আমরা ধরে রাখতে পারি। সেটি তখনই সম্ভব যখন চেতনাধারী শক্তি বাংলাদেশকে শাসন করবে, লালন করবে, পালন করবে। আমি সেই অংশের একটি অংশ। রাজনীতির বিষয়টি ভিন্ন। আমরা বিশ্বের বুকে স্থান করে নিয়েছি, এটি নিশ্চিত। আমরা সম্পদের যথেষ্ট বন্টন করতে পেরেছি। আমাদের বাজেট এখন 100 গুণ বেশি হয়েছে, এবং যে রাস্তাঘাট এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশ ত্রিমাত্রিক হয়ে গেছে, এটিও আমাদের করার কথা ছিল, এটি পেয়েছি। ধর্মনিরপেক্ষতাও আমরা করতে পেরেছি। হ্যাঁ, গণতন্ত্রের বিষয়টি যেহেতু এটি একটি ডিভাইসিভ, এটি একটি প্রতিযোগিতামূলক বিষয়, সেখানে হয়তো আমরা সেই জায়গায় এখনও পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা যে ধীরে ধীরে এগিয়ে চলছি এটি বোঝা যাচ্ছে। প্রথম রাষ্ট্রপ্রধান নিহত হয়েছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান নিহত হয়েছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান জেলে ছিলেন, তারপরে যে নেত্রীরা তারা জেলে ছিলেন, মৃত্যু হয়নি। আমরা গণতন্ত্রের দিকে এগোচ্ছি। হ্যাঁ, পার্থক্য থাকবে, অনুভূতি থাকবে, কিন্তু আমাদের একটি আশা থাকবে যে গণতন্ত্র আমাদের হতে হবে। মুক্তিযুদ্ধের শক্তি আমাদের প্রতিযোগিতামূলকভাবে অপোজিশনে থাকবে, পজিশনে থাকবে, দেশকে এগিয়ে নেবে। কোনো যে দল বা যে মানুষগুলো আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে ঘৃণা করে, বা আমাদের মুক্তিযুদ্ধকে মনে করে যে এটি সঠিক পথে যায়নি, আমরা তাদেরকে শুধু চাইনি, প্রজন্মের কাছে এটি আমাদের প্রত্যাশা থাকবে। আর না পাওয়ার যে বেদনাটি, সেটি মানুষের সবসময়ই থাকে। আমার ব্যক্তিগত কোনো বেদনা নেই। আমি শুধু চাইব, আমি মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ছিলাম প্রায় 9 বছর। আজকে এই এনটিভির মাধ্যমে জানাতে চাই, তারা যেন ভালো থাকে, এবং আমাদের যে ত্যাগটি, সেটি যেন সঠিকভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমাদের পাওনা এর চেয়ে বেশি কিছু নেই। প্রত্যেকটি মানুষই তার জায়গা মতো পেয়ে গেছেন। আর বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদেরকে যে সুবিধার মধ্যে যে ধরনের অর্থ সাহায্য, অন্যান্য সাহায্য করছেন, আমার মনে হয় আমি 8 বছর পরে দেখছি যে অনেকটা এগিয়ে গেছে তাদের চাওয়া পাওয়াতে। আরও এগোবে, এটি থাকবে প্রত্যাশা। আরও এগিয়ে যাবে বাংলাদেশ, এটিই থাকবে প্রত্যাশা। যেটা স্যার আমরা যেটা বুঝতে পারলাম স্যার আপনার কথায়, যে গণতন্ত্র আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, পরিপূর্ণতা সেটা হয়তো এখনও আসেনি, সেটা আসবে সেই প্রত্যাশা করছেন। আর সবার জন্য স্যার যে সমতার বিষয়টা হয়তো এখনও পরিপূর্ণ হয়নি, এই বিষয়টা তো আপনি চাচ্ছেন, বা আপনার প্রত্যাশা যে আগামী দিনে আমরা সেই সমতায় ফিরে আসব। আমাদের মুক্তিযুদ্ধের চাওয়াটি ছিল সম্পদের সুষ্ঠু বন্টন, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এবং বাংলাদেশের জাতিকে পৃথিবীর বুকে স্থাপন আমরা করতে পেরেছি। এটি নিয়ে বিশেষ করে গত প্রায় 15 বছরে আমরা এটিকে তীর গতিতে এগিয়ে নিয়েছি, যেটি গত 30 বছরে হয়নি। সেটি নিয়ে কোনো বিতর্কের বিষয় নয়। সেটি রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু সত্যিকারের বিষয় তা নয়। এবং আমি মনে করি ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, এবং আরও দূরে যেতে পারবো, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ স্যার, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দর্শক, দেখছিলেন এনটিভির বিশেষ অনুষ্ঠান মুক্তিযুদ্ধের বীর ও বীরত্ব গাথা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।